নমস্কার বন্ধুরা, নীরব সাক্ষী চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। আজ আমরা আলোচনা করব নয়াদিল্লিতে ঘটে যাওয়া এক হৃদয় বিদারক ঘটনা নিয়ে। তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন, এবং যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ২০২৫ সালের ১০ই নভেম্বর সন্ধ্যায় নয়াদিল্লির রেড ফোর্ট মেট্রো স্টেশনের কাছে এক ভয়াবহ গাড়ি বিস্ফোরণে কমপক্ষে ১৩ জন নিহত এবং ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ঘটনাটি ঘটে সন্ধ্যা ৬:৫২ যখন একটি সাদা হুন্ডাই i-20 গাড়ি লালকেল্লা মেট্রো স্টেশনের গেট ১-এর কাছে একটি ট্রাফিক সিগন্যালে বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণ এত শক্তিশালী ছিল যে এটি আশেপাশের ভবনগুলির জানালা ভেঙে দেয় এবং ৬টি গাড়ি, ২টি ই-রিকশা এবং একটি অটোরিকশা সহ অন্যান্য যানবাহনে আগুন ধরিয়ে দেয়। প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলটিকে বিশৃঙ্খল বলে বর্ণনা করেছেন। ছোট ছোট বিস্ফোরণ এবং মানুষের বিচ্ছিন্ন দেহাংশ ছড়িয়ে ছিটিয়ে ছিল, যা এই জনবহুল পর্যটন কেন্দ্রে আতঙ্ক সৃষ্টি করে। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং ৭:২৯ মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি, তবে প্রাথমিক তদন্তে সন্ত্রাসী হামলার দিকেই ইঙ্গিত করা হচ্ছে। সম্ভবত এটি একটি আত্মঘাতী হামলা। গাড়িটি পুলওয়ামার একজন ডাক্তার উমর মোহাম্মদের নামে নিবন্ধিত ছিল, যার সাথে একটি সন্ত্রাসী মডিউলের সংযোগ রয়েছে। গাড়ির পূর্ববর্তী মালিকদেরও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এই ঘটনাটি ফরিদাবাদে ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধারের কয়েক ঘণ্টা পরেই ঘটেছিল, যা জেইশ-ই-মোহাম্মদ এবং আনসার গাজওয়াত উল হিন্দের সাথে যুক্ত ছিল। যদিও এর সাথে এই বিস্ফোরণের সরাসরি সংযোগ এখনও নিশ্চিত করা হয়নি। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ড সহ বিভিন্ন সংস্থা তদন্তে জড়িত রয়েছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে, যা দেখায় যে গাড়িটি বিস্ফোরণের আগে ৩ ঘণ্টারও বেশি সময় ধরে পার্ক করা ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের ছাড় দেওয়া হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভা করেছেন। ভারত জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে, বিমানবন্দর, রেলওয়ে স্টেশন এবং ধর্মীয় স্থানগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। রাহুল গান্ধী এবং অরবিন্দ কেজরিওয়ালের মতো বিরোধী নেতারা এই ঘটনাকে হৃদয় বিদারক বলে অভিহিত করেছেন এবং সম্ভাব্য নিরাপত্তা ত্রুটিগুলির দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন। আন্তর্জাতিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং নেপাল সহ বিভিন্ন দেশ শোক প্রকাশ করেছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। কর্তৃপক্ষ মিথ্যা তথ্য, যেমন লেবাননের বিমান হামলার ভুয়া ছবি ছড়িয়ে পড়ার বিষয়ে সতর্ক করেছে। এই বিস্ফোরণটি দিল্লির অতীতে হামলার স্মৃতি ফিরিয়ে এনেছে, যেমন ২০১১ সালের আদালত বোমা হামলা, যেখানে ১ দর্জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল। যদি এই ঘটনাটি সন্ত্রাসী হামলা হিসেবে নিশ্চিত হয়, তবে এটি ভারত-পাকিস্তান কূটনৈতিক সম্পর্ককে আরও খারাপ করতে পারে, কারণ পাকিস্তান প্রায়শই ভারতের বিরুদ্ধে এ ধরনের কর্মকাণ্ড করে থাকে এবং এই ঘটনাটি এইবারের ঘটনার পেছনে পাকিস্তানির হাত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঠিক একইভাবে ২০১১ সালের ৭ই সেপ্টেম্বর বুধবার সকালে নয়াদিল্লিতে একটি বোমা হামলা হয়েছিল। এটি দিল্লি হাইকোর্টের গেট নম্বর ৫-এর বাইরে ঘটেছিল, যেখানে মামলার শুনানির জন্য বহু মানুষ অপেক্ষা করছিলেন। সকাল ১০:১৪ একটি স্যুটকেসে রাখা বোমা বিস্ফোরিত হয়। এই হামলায় কমপক্ষে ১১ জন নিহত এবং প্রায় ৭৬ জন আহত হন। বোমাটি খুবই শক্তিশালী ছিল এবং এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রাথমিকভাবে বোমা হামলার দায় স্বীকার করে একটি ইমেল পাঠানো হয়, যেখানে হরকত উল জিহাদ আল ইসলামী নামের একটি জঙ্গি গোষ্ঠীর নাম উল্লেখ করা হয়। ভারতের জাতীয় তদন্ত সংস্থা NIA এই ঘটনার তদন্ত করে। পরে জানা যায় যে এই হামলার পিছনে ইন্ডিয়ান মুজাহিদ্দিন জড়িত ছিল এবং তাদের পাকিস্তানি মদত ছিল। অনেককে গ্রেফতার করা হয়েছিল এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। এই হামলাটি ভারতের জন্য একটি বড় নিরাপত্তা চ্যালেঞ্জ ছিল এবং এটি দিল্লিতে সন্ত্রাসী হামলার ঝুঁকির কথা মনে করিয়ে দিয়েছিল। আবারও সেই একই ঘটনা ঘটে গেল, তবে এই ঘটনার পিছনে যদি পাকিস্তানির হাত থাকে, তাহলে ভারত এইবার পাকিস্তানকে যে নাকানি চুবানি খাওয়াবে এতে কোনো সন্দেহ নেই। বন্ধুরা, আপনাদের কি মনে হয় আজকের এই ঘটনার পিছনে কার হাত থাকতে পারে? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, বন্ধুদের সাথে শেয়ার করেন এবং এরকম নতুন নতুন তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।